নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়িতে ধাক্কা। ডোমজুড়ের অঙ্কুরহাটিতে নওশাদের গাড়িতে ধাক্কা ট্রাকের। অল্পের জন্য প্রাণে বাঁচেন নওশাদ সিদ্দিকী। ঘটনায় ট্রাক চালককে আটক করে পুলিশ। বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়িতে ধাক্কা একটি ট্রাকের। ডোমজুড়ের অঙ্কুরহাটির সামনে ঘটনাটি ঘটে এবং অল্পের জন্য প্রাণে বাঁচেন নওশাদ সিদ্দিকী। ট্রাক চালককে আটক করেছে পুলিশ। নওশাদ সিদ্দিকীর গাড়িতে ধাক্কা। ডোমজুড়ের সামনে ঘটে দুর্ঘটনাটি এবং অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। যদিও ট্রাক চালককে আটক করেছে পুলিশ। ডোমজুড়ের অঙ্কুরহাটিতে নওশাদের গাড়িতে ধাক্কা একটি ট্রাকের। ঘটনায় ট্রাক চালককে আটক করে পুলিশ। ফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ঠিক কিভাবে ঘটে ঘটনাটি কি জানতে পারছো? দেখো, তোমাকে বলে রাখি, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। শুক্রবার রাতে 10টা নাগাদ কলকাতা থেকে বাড়ি ফিরছিল। সেই সময় ডোমজুড়ের অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে সিগন্যালে গাড়িটি দাঁড়িয়েছিল। সেই সময় বাঁ দিক থেকে একটি লরি, অর্থাৎ লরি এসে আচমকায় ধাক্কা মারে এবং সামনের চাকা তার ফেটে যায়। গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু ভেতরে বসেছিল নওশাদ সিদ্দিকী। অল্পের জন্য রক্ষা পায়। তার বডিগার্ড থেকে শুরু করে যার ড্রাইভার, তারা কেউ আহত হয়নি। অল্পের জন্য তারা রক্ষা পেয়েছে। তবে বারবার এই দুর্ঘটনা ঘটে। তুমি জানো, এর আগেও নওশাদ সিদ্দিকী এই একই জায়গায় দুর্ঘটনা ঘটেছিল। সেই নিয়ে কিছু মুখ না খুললেও ড্রাইভারকে ধরা হয়েছে এবং লরিটিকে পুলিশ আটক করেছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বলা যেতে পারে, যেভাবে দুর্ঘটনা ঘটেছে, অর্থাৎ বেপরোয়াভাবে লরিটি চালাচ্ছিল এবং বাঁ দিকে নওশাদ সিদ্দিকীর গাড়ি একদম সিগন্যালে দাঁড়িয়েছিল, না দেখে বেপরোয়াভাবে ধাক্কা মারি সামনের চাকা ঠিক বাস্ট করে সামনের চাকাটা নওশাদ সিদ্দিকী, এবং গাড়িটিকে ধরা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাই বলা যেতে পারে অল্পের জন্য রক্ষা পেল নওশাদ সিদ্দিকী। ধন্যবাদ জগন্নাথ। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বিকাশ ভবনে বৈঠক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ব্রাত্য বসু। প্রায় 3 ঘন্টা ধরে বৈঠক চলে বিকাশ ভবনে। 1.5-2 সপ্তাহের মধ্যে এই বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হবে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। চাকরিহারা শিক্ষকদের আইনি প্রতিরক্ষা ও সহযোগিতার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক যোগ্য চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান। বৈঠকে বেশ কিছু দাবি জানায় চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা। পাবলিশ করতে হবে, তো এসএসসি তরফ থেকে এবং জানিয়েছেন যে যোগ্য অলরেডি করে দিয়েছেন। এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে, পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে এবং মানে আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ সেটা পাবলিশ করবে। আন্দোলন স্থগিত থাকবে না, কারণ দেখুন, এটা শুধুমাত্র একটা আলোচনা এবং বলা হয়েছে সোমবারের দিন তারা লিগাল আলোচনা করে কিন্তু তার মানে এই নয় যে ওই আলোচনা মানে হলো আর আমরা আর কোনো অবস্থান আন্দোলন লড়াই কিছু করবো না। আমরা আসলে রাস্তাতেই আছি আর রাস্তাতেই থাকবো, যতদিন না আমরা সুপ্রিম কোর্ট থেকে রিভিউতে আমরা ন্যায় পাচ্ছি। চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিদের দাবিগুলির সঙ্গে মৌলিক কোনো ফারাক নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই দিনের বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, তালিকা আপলোড করতে কোনো আপত্তি নেই যদি আইনি পরামর্শ ইতিবাচক পাওয়া যায়। 1.5-2 সপ্তাহের মধ্যেই বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব বলেও জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তালিকা আমাদের আছে এক, এবং 2 ওরা দাবি করছেন সেই তালিকা যেন তাদের আমাদের ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও কোনো অসুবিধা নেই। আমি এসএসসি জিজ্ঞেস করেছি, এসএসসি চেয়ারম্যান এসএসসির কোনো অসুবিধা নেই, শুধু এইভাবে
তারা তাদের হাতে আছে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। আংশিকভাবে বৈঠকে কিছু দাবি মেনে নেওয়া হয়েছে, তবে এখনই আশ্বস্ত হওয়ার জায়গা নেই বলে জানিয়েছেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা। এছাড়া এখনই অবস্থান প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন তারা। তাঁদের বক্তব্য, যতদিন না সুপ্রিম কোর্টে জয় পাচ্ছেন ততদিন অবস্থান চালিয়ে যাবেন। সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। আন্দোলন শুরু হয় শান্তিপূর্ণভাবে হকের দাবি নিয়ে, তবে মাঝপথেই তারা চেহারা বদলে যায়। বিচারের দাবিতে ঢুকে পড়ে রাজনৈতিক স্লোগান, মুখ্যমন্ত্রী পদত্যাগের মতো জোরালো দাবি, আরজিকর থেকে চাকরি বাতিল। সব ক্ষেত্রেই আন্দোলনের অভিমুখ ঘুরতে দেখা গিয়েছে। কসবাতেও চাকরিহারাদের আন্দোলনে ঠিক কি হয়েছিল সেই তথ্য দিয়েছে কলকাতা পুলিশ। আরজিকর হোক বা এসএসসি, প্রত্যেকবারই সংশ্লিষ্ট আন্দোলনের সমস্যার প্রতিকারের বদলে বিরোধীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। বিক্ষোভের সময় বারবার আক্রমণ হয়েছে সরকারি সম্পত্তির ওপর। প্রশাসন পদক্ষেপ করলেই সেটা দমনপীড়ন বলে অভিযোগ বিরোধীদের। সেই তালিকায় সর্বশেষ সংযোজন এসএসসি এবং এখানেও কসবাকাণ্ডে বিক্ষোভকারীদের ভূমিকা কী ছিল তা স্পষ্ট করলেন জয়েন্ট সিপি ক্রাইম এবং কলকাতার পুলিশ কমিশনার। 12:30 পুলিশ অ্যাসল্ট হয়েছে, তারপরে কিন্তু পুলিশ ফোর্স ইউজ করেছে। ওর আগে কোনো প্রমাণ আমরা পাইনি যে ফোর্স ইউজ করেছে। ইট ওয়াজ এক্সপেক্টেড, মানে যে প্রোগ্রাম ছিল দ্যাট টিচার্স উইল বি দেয়ার। এবার টিচারের সঙ্গে বাইরের লোক এসছে, এটা তো আমরা ওখানে যখন পৌঁছেছে কিছু লোক, তখন আমরা কনফার্ম হয়েছি দ্যাট বাইরের লোকও আছে। অ্যান্ড ডিউরিং ইনভেস্টিগেশন উই আর শিওর আউটসাইডার্স ওয়ার প্রেজেন্ট। প্রমাণ লোপাটকারী মমতার পদত্যাগ চাই, বিনীত গোয়েলের গ্রেপ্তার চাই, বাকিটা আমরা বুঝে নেব। 9 আগস্ট 2024। আরজিকরে অন ডিউটি মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়েছিল দেশ। অরাজনৈতিক আন্দোলনে সামিল হয়েছিল সাধারণ মানুষ। তবে যত দিন এগিয়েছে আন্দোলনে মিশেছে রাজনীতির রং। 14 আগস্ট 2024। রাত দখলের স্বতঃস্ফূর্ত আন্দোলন মুহূর্তে বদলে গিয়েছিল তাণ্ডবে। মেয়েদের রাত দখলের মাঝেই দেখা গিয়েছিল দুর্বৃত্তদের বেপরোয়া লাগাম ছাড়া গুন্ডামি। সেই রাতে হামলা করেছিল কারা? 27 আগস্ট 2024। ছাত্র সমাজের নবান্ন অভিযান, অরাজনৈতিক আন্দোলন, কিন্তু নেপথ্যে প্রকট রাজনীতি। মুখ্যমন্ত্রীর পদত্যাগের মতো জোরালো রাজনৈতিক দাবি। পুলিশের গাড়িতে ভাঙচুর, আগুন, পুলিশের জামা পরে নবান্ন অভিযানের দাপাদাপি। প্রশ্ন উঠেছিল, এরাও কি ছাত্র সমাজেরই প্রতিনিধি? মাসের পর মাস কর্মবিরতি, স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ। সেখানে গিয়েও আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিনীত অনুরোধ করব যে আপনারা নিজেদের মধ্যে কথা বলুন, কথা বলে সিদ্ধান্ত নিন এবং আপনারা কাজে ফিরুন। আপনারা আমার ভাই বোন, এটুকু জেনে রাখবেন, আপনাদের জন্য সিম্প্যাথি, আমি কোনো অ্যাকশন নেব না। 14 সেপ্টেম্বর 2024। চিকিৎসা ব্যবস্থায় অচলাবস্থা কাটাতে বারবার বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। কালীঘাট পর্যন্ত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল পৌঁছলেও বৈঠক হয় না। তখনও হাত জোর করে চা খেয়ে যাওয়ার কথাও বলতে শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, প্লিজ এসো তোমরা। আমি তোমাদের অনুরোধ করব, তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটু চা খেয়ে নাও। ছাত্র আন্দোলনের পর শিক্ষক আন্দোলন, চাকরি হারাদেরও চাকরি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। 9 এপ্রিল 2025। রাজ্য সরকারের আশ্বাসের পরেও চাকরি হারাদের মারমুখী চেহারা। কসবায় ডিআই অফিস অভিযান ঘিরে ধুমধুমার। আরজিকর আন্দোলনের পরেও বাংলায় 6 বিধানসভা কেন্দ্রের ভোটে একটা আগামী বিধানসভার রাজনৈতিক খোরাকে পরিণত হচ্ছে। এটা কি? আপনারা সলিউশন বের করুন। বারবার সমাধানের পথে বাধা, শান্তিপূর্ণ আন্দোলনের চেহারা বদল।
ভিড়ে মিশে দাপাদাপি। হকের আন্দোলনে বারবার এই তাণ্ডবের ছবি কি কাম্য? কেন বারবার বিচারের নামে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি? কাদের মরিয়া চেষ্টায় সমাধান সূত্র অধরা? প্রশ্ন থাকছেই। কলকাতা টিভি। অন্যান্য খবর নিয়ে ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 26,000 চাকরি বাতিল নিয়ে সিপিএমকে হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। সিপিএমকে বাংলা ছাড়ার হুঁশিয়ারি সাংসদ অরূপ চক্রবর্তীর। এ বিষয়ে বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, ঠিক কি বলেছেন সাংসদ অরূপ চক্রবর্তী? দেখো, গতকালকে বাঁকুড়ার শহরে তৃণমূল মহা মিছিল করে এবং জনসমাবেশ করে, বিশেষ করে তৃণমূলের যেটা দাবি যে সিপিএম এবং বিজেপির যৌথ চক্রান্তে 26,000 চাকরি বাতিল হয়েছে, তারই প্রতিবাদে গতকালকে একটি অনুষ্ঠানে দলীয় একটি কর্মসূচিতে প্রকাশ্যে মাইক্রোফোন হাতে নিয়ে 26,000 চাকরি ইস্যুকে নিয়ে রাজ্য থেকে, বাংলা থেকে সিপিএমকে বাংলা ছাড়া করার হুঁশিয়ারি দিয়েছেন অরূপ চক্রবর্তী, তৃণমূলের সাংসদ তথা বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি। তিনি যেটা বলেছেন, মঞ্চ থেকে সিপিএম এর শিক্ষকদের তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ডিআই অফিসে সিপিএম এর শিক্ষকরা বিশৃঙ্খলা করে বাংলায় অশান্তির সৃষ্টি করে এবং সিপিএম কে তখনই তিনি আক্রমণ করে বলেন, কান খুলে শুনে রাখুন, আমাদের বাংলা ছাড়া করে দেবে। শুধু তাই নয়, বেশি বাড়াবাড়ি করবেন না, এমন কথাও শোনা যায় সাংসদের মুখ থেকে। এবং শুধু এখানে থেমে থাকেননি সাংসদ, পাশাপাশি তিনি সতর্ক করেছেন প্রধান শিক্ষকদের, হুঁশিয়ারি দিয়েছেন প্রধান শিক্ষকদেরও। কারণ তিনি বক্তব্য চলাকালীন তিনি যেটা বলেছেন, কোনো জায়গায় হেডমাস্টাররা এই চাকুরিহারা শিক্ষকদের স্কুলে জয়েন করতে দিচ্ছেন না। কোন স্কুলের হেডমাস্টার এই কাণ্ড করছেন, কোন স্কুলের হেডমাস্টার এই চাকুরিহারা শিক্ষকদের জয়েন করতে দিচ্ছেন না, তার তালিকা প্রস্তুত করে রাখুন। এবং তারপরই অরূপ চক্রবর্তী হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যদি কোনো শিক্ষক, প্রধান শিক্ষক চাকুরিহারাদের জয়েন করতে না দেন, তাকেও কিন্তু ওই স্কুলে চাকরি করতে দেওয়া হবে না, এমন কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি চাকুরিহারা শিক্ষকদের তিনি অনুরোধ করেছেন যে আপনারা কাজে যোগ দিন, আপনারা কাজে যোগদান করুন, সিপিএম এবং বিজেপির প্ররোচনায় পা দেবেন না, এমন কথাও কিন্তু অরূপ চক্রবর্তীর মুখ থেকে বলতে শোনা গিয়েছে। এবং এই যে সিপিএম কে বাংলা ছাড়া করার যে আক্রমণ করেছেন অরূপ চক্রবর্তী, পাল্টা সিপিএম কটাক্ষ করেছে, পাল্টা প্রতিক্রিয়া দিয়ে সিপিএম এর বক্তব্য যে এবার বাংলা ছাড়া হবে তৃণমূল, বাংলার মানুষ অপেক্ষায় আছেন, এই 26,000 চাকরি বাতিলে বাংলা থেকে তৃণমূলকে বিদায় করবে এই বাংলার মানুষ, এমনটাও বলা হয়েছে। এমন সিপিএম এর তরফ থেকে, বিজেপির তরফ থেকেও বলা হয়েছে এখন চোরের মায়ের বড়। অর্থাৎ অরূপ চক্রবর্তীর এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হলো বাঁকুড়ায়, এটা কিন্তু একদম পরিষ্কার। ধন্যবাদ স্বরূপ। তারা দাঙ্গা বানাবার চেষ্টা করছে, শিক্ষকদেরকে ভুল বুঝিয়ে তারা বাংলায় অশান্তি এবং দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কারণ পায়ের তলে তাদের মাটি নেই, পারবে না, রুখে দেবো আমরা। আজকে বাঁকুড়ার মিছিল প্রমাণ করেছে সিপিএম বিজেপি বাঁকুড়া জেলার স্থান নেই। এই 11 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস যেভাবে কাজকর্ম করে বেড়াচ্ছে, আরজি করের ঘটনা আর সর্বশেষ শিক্ষকদের যেভাবে চাকরি থেকে কাজ হারা হতে হলো, তাতে কে আসলে বাংলা ছাড়া হয় সেটাই আগামী দিনে দেখার। অরূপ চক্রবর্তীর জানা উচিত পশ্চিমবাংলার মানুষ অপেক্ষা করছে এখন তৃণমূলকে বাংলা ছাড়া করার জন্য। উনি সেই ব্যাপারে ধ্যান দিলে ওনাদের উপকার হবে। কখনো কখনো রাজনীতি এমন মোড় নেয় যা শুধু বিতর্ক নয়, বরং উত্তেজনা ও সহিংসতার ঝুঁকি বাড়ায়। সোনামুখী বিধায়ক দিবাকর ঘরামির এক বিতর্কিত মন্তব্য যেন সেই বিপজ্জনক মোড়েরই এক নতুন উদাহরণ। তিনি পরামর্শ দিয়েছেন বাড়িতে অস্ত্র রাখাতে এবং প্রয়োজনে তা প্রয়োগ করতে। জানিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। যারা নিরীহ মানুষ আছেন, আগামী দিনে আপনারা আপনাদের আইনগত পদ্ধতিতে যে অস্ত্র রাখা যায় বাড়িতে রাখুন, এই পুলিশের উপর ভরসা করবেন না।
চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ কর্মসূচি। শুক্রবার বাঁকুড়ার সোনামুখী থানা ঘেরাও করে বিজেপি, আর সেখানেই বেফাঁস মন্তব্য বিজেপি বিধায়ক দিবাকর ঘরামের। বাড়িতে অস্ত্র রাখার পরামর্শ দেন তিনি। শুধু তাই নয়, প্রয়োজনে সেই অস্ত্র প্রয়োগেরও নিদান দেন বিজেপি বিধায়ক। যারা নিরীহ মানুষ আছেন, আগামী দিনে আপনারা আপনাদের আইনগত পদ্ধতিতে যে অস্ত্র রাখা যায় বাড়িতে রাখুন। এই পুলিশের উপর ভরসা করবেন না। নিজেদের বাঁচার অধিকার আপনার আছে, সংবিধান দিয়েছে, তাই আপনি আপনার বাড়িতে আইন মেনে অস্ত্র রাখুন। নিজের সুরক্ষা নিজে গ্রহণ করুন। প্রকাশ্যে আইন হাতে তুলে নেওয়ার নিদান, উত্তেজনা ছড়ানোর চেষ্টা। বিজেপি বিধায়কের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল। শাসক দলের এক্স হ্যান্ডেলে পোস্টে লেখা হয়, গলিমারো থেকে শুরু করে অস্ত্র ভান্ডার, ঘৃণায় মোড়া বিজেপির চিত্রনাট্য। দিবাকর ঘরামি ভুল বলেননি, তিনি পরিকল্পনা প্রকাশ করেছেন। সহিংসতাকে উস্কে দেওয়া, বাংলাকে অস্থিতিশীল করা। দিল্লির রাজনৈতিক লোভের জন্য আমরা বাংলাকে জ্বলতে দেব না। গত দুদিন ধরে এই ছবিতেই সরগরম বঙ্গ রাজনীতি। কসবায় চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে চড়া সুর বিরোধীদের। সমালোচনায় খোদ শাসক দলও। প্রকাশ্যে এসেছে আরও কিছু ভিডিও, যেখানে দেখা গিয়েছে পুলিশের দিকে লাঠি উঁচিয়ে রয়েছে আন্দোলনকারীরা। মহিলা পুলিশের বুথে লাথি মারার ছবিও সামনে এসেছে। হকের দাবি নিয়ে আন্দোলনে যেমন পুলিশের লাঠিচার্জ কাম্য নয়, তেমন পুলিশের ওপর আঘাতের এই ছবিও গ্রহণযোগ্য নয়। যদিও প্রশ্ন উঠেছে, এরা কারা? এই লাঠিধারী ব্যক্তিরা কি আদৌ চাকরিহারা, নাকি ভুল বদলে শান্তিপূর্ণ আন্দোলনে হিংসা ছড়াতেই ঢুকে পড়ে দুষ্কৃতীরা? এই আবহে দিবাকর ঘরামির এই মন্তব্য অত্যন্ত উদ্বেগজনক। আন্দোলনকে সামনে রেখে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যে রাজনীতিরই ছক কষা হচ্ছে তা ক্রমশ স্পষ্ট। সমাধান তো দূরের কথা, প্রশ্ন উঠছে বিরোধীদের ভোট রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে আরো গভীর খাদে পড়বেন না তো চাকরিহারারা? কলকাতা টিভি। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। রেড রোডে হবে না হনুমান জয়ন্তীর অনুষ্ঠান। রাজ্যে নির্ধারিত শহীদ মিনারে নির্ধারিত সময়ের মধ্যে হনুমান জয়ন্তী পালন করতে হবে হিন্দু সেবা দলকে। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আদালতের নির্ধারিত সকাল 5টা থেকে বেলা 11টা পর্যন্ত হনুমান জয়ন্তী পালনের অনুমতি হাইকোর্টের। রেড রোডে হনুমান জয়ন্তীর অনুষ্ঠান করতে না দেওয়ার বিষয়ে অনড় হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা খারিজ হয়ে যাওয়ার পর প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ হিন্দু সেবা দলের। একের পর এক ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য আদালতের দ্বারস্থ হওয়ায় কার্যত নাজেহাল হাইকোর্ট। তাই এবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, হনুমান টেক কেয়ার করবে। রামনবমী, হনুমান জয়ন্তীতে আমি আর নেই, এই সবই রাজনৈতিক বিষয়। রেড রোড সহ সংলগ্ন রাস্তার মালিক ফোর্ট উইলিয়াম। সেনার অনুমতি থাকা সত্ত্বেও যানজট হওয়ার যুক্তিতে হনুমান জয়ন্তীর অনুষ্ঠান নাকচ করে দেয় পুলিশ। সেই অভিমতকেই মান্যতা দিয়ে আদালত ওই রাস্তায় হনুমান জয়ন্তী পালনে অনুমতি না দেওয়ার পক্ষেই অনড় রইল হাইকোর্ট। তবে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় আদালতে মরিয়া হিন্দু সেবা দল। মামলা দায়ের হওয়ার পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, এই অনুষ্ঠানের অনুমতি দেওয়া যাবে না। তবে মামলাকারী সংগঠনকে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য 6 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে। রাজ্য তার পাল্টা দেবে। আবেদনকারীর আইনজীবী রাজদীপ মজুমদারের দাবি, রেড রোডে 12 এপ্রিল সকাল 5টা থেকে 12টা পর্যন্ত হনুমান জয়ন্তীতে হনুমান চালিসা পাঠ হবে। প্রতি বছর ঈদ পালন হলেও হিন্দু সেবা দল এই প্রথম রেড রোডে অনুষ্ঠান করতে চাইছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, খিলাফত আন্দোলনের পর থেকে ওখানে ধর্মীয় অনুষ্ঠান পালন চলে আসছে। অন্য ধর্মের লোককে ওই জায়গায় অনুমতি দিয়েছে বলে হনুমান জয়ন্তীতে দিতে হবে তার কোনো যুক্তি নেই। 100 বছর ধরে ওই বিশেষ সম্প্রদায় ওখানে ঈদ পালন করে আসছে। হনুমান জয়ন্তীর তেমন ইতিহাস দেখান। পুলিশের সঙ্গে সহমত, ওখানে যানজট সমস্যা হতে পারে। শুধু অন্যদের অনুমতি দেওয়ার জন্য হনুমান জয়ন্তীতেও দিতে হবে, এর কোনো যুক্তি নেই। আবেদনকারীর আইনজীবী জানান, পুলিশ যানজটের যুক্তিতে অনুমতি দেয়নি। এরপরই রেড রোডে হনুমান জয়ন্তীর অনুষ্ঠান পালনের আবেদন খারিজ করে দেয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আবেদনকারী হিন্দু সেবা দল প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। আবেদনকারীর বহু প্রচেষ্টার পর রেড রোডে হনুমান জয়ন্তী পালনের অনুষ্ঠান মামলা শুনানির জন্য গ্রহণ করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কলকাতা টিভি। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7